থমকে গেছে, তাই না? আজ আপনাদের গরমে ঘেমে যাওয়ার গল্প শোনাতে আসিনি, কারেন্ট যখন আসবে সেই চেনা হিসাবও মেলাতে আসিনি। আজ আমরা কথা বলবো একটা রাষ্ট্রীয় পলিসির ভুল নিয়ে, কথা বলবো সেই অন্ধকারের গভীরতা নিয়ে যা আমাদের সচল অর্থনীতিকে অচল করে দিচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে ইতিহাসের অন্যতম বড় সংকট জ্বালানি। আমাদের প্রতিদিনের গ্যাসের চাহিদা কত জানেন? ৫,০০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু আমরা পাচ্ছি কত? মাত্র ২৮০০ মিলিয়ন ঘনফুট। আর এই অর্ধেক গ্যাস দিয়ে কি দেশ চালানো যায়? পুরো দেশের বিদ্যুৎ কেন্দ্র চালানো যায়? কখনোই না। ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে। জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৩,০০০ থেকে রেকর্ড ৩,৭৫৭ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের এক বিশাল শূন্যতা তৈরি হচ্ছে। ঢাকা শহরে দিনে ৪-৫ বার বিদ্যুৎ যাওয়াটা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের গ্রামীণ জনপদে সেখানে দিনে ১২ থেকে ১৬ ঘন্টাও মানুষ বিদ্যুৎ দেখছে না। সংখ্যাটা শুনলে হয়তো শুধু একটা ডেটা মনে হয়, কিন্তু ওর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি মানুষের চোখের জল আর বিনিদ্র রজনী। কিন্তু প্রশ্ন হলো, এই বিপর্যয়টা হঠাৎ করে কেন এমন তীব্র হলো? টিভি কিংবা মুঠোফোনের স্ক্রিনে আপনারা হয়তো একটা শব্দ প্রায়ই দেখছেন, এলএনজি টার্মিনাল। এটা আসলে কি? এটা হলো সাগরের বুকে ভাসমান একটা বিশাল গ্যাসের কারখানা। বিদেশ থেকে জাহাজে করে যে তরল গ্যাস আনা হয় তা এই কারখানায় প্রসেস হয়ে পাইপলাইনের মাধ্যমে আমাদের ঘরে ঘরে আসে। বঙ্গোপসাগরের আবহাওয়া এখন প্রচণ্ড বৈরী। সমুদ্র এতটাই উত্তাল যে বিদেশ থেকে আসা বড় বড় জাহাজগুলো এই কারখানার কাছে ভিড়তেই পারছে না। গ্যাস খালাস করা পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে। প্রকৃতির এই একটা ধাক্কায় আমাদের গ্যাস সরবরাহ ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন তাদের চাহিদার মাত্র ২৯% গ্যাস পাচ্ছে। তার উপরে কয়লা আর জ্বালানি তেলের চড়া দাম তো আছেই, অর্থাৎ পুরো সিস্টেমটাই এখন একটা সুতোর উপর ঝুলছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একজন সচেতন নাগরিক হিসেবে নীতি নির্ধারকদের কাছে আপনাদের মনে নিশ্চয়ই কিছু প্রশ্ন জাগছে। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সম্প্রতি একটি সত্য সরাসরি স্বীকার করেছেন। তারা বলেছেন, মানুষের ভোগান্তি চরমে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে কারোরই কিছু করার নেই। প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস নেওয়া যাবে এবং সরবরাহ কিছুটা স্বাভাবিক হবে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের এই সরল স্বীকারোক্তির জন্য ধন্যবাদ, কিন্তু এই যুক্তি কি একটা রাষ্ট্রের পলিসি হতে পারে? প্রকৃতির উপর কারো হাত নেই, একথা সাধারণ মানুষের মুখে মানায়, কিন্তু সাগরের আবহাওয়া একটু খারাপ হলেই একটি পুরো দেশের অর্থনীতি, শিল্প কারখানা আর কোটি কোটি মানুষের জীবন এভাবে অচল হয়ে পড়বে, এই পরিকল্পনা আপনাদের টেবিল থেকে পাশ হলো কিভাবে? আপনারা বলছেন সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া, ঠিক, আমরা মেনে নিলাম। কিন্তু সংকট যখন বছরের পর বছর ধরে ঘনীভূত হচ্ছিল, তখন কি আপনাদের কোনো প্ল্যান বি, বিকল্প বা ব্যাকআপ পরিকল্পনা ছিল? কেন একটি স্বাধীন সার্বভৌম দেশের পুরো বিদ্যুৎ ব্যবস্থা কেবল সাগরের ভাসমান যন্ত্রের উপরে এভাবে জিম্মি হয়ে থাকবে? এখানেই শেষ না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সবশেষ বক্তব্যে আরও কি আছে শুনুন। এক্সিলারেটেড টার্মিনাল এখন আংশিক চলছে। এটি থেকে পুরো সক্ষমতায় সরবরাহ করতে হলে সিস্টেম নাকি টানা ৭২ ঘন্টা পুরোপুরি বন্ধ রাখতে হবে। তিনি নিজেই স্বীকার করেছেন, এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। কোন সময় বন্ধ করলে গ্রাহকদের দুর্ভোগ কম হবে তা নিয়ে নাকি ব্যবসায়ীদের সাথে আলোচনা চলছে। মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের প্রশ্ন হলো, দুর্ভোগ কম হওয়ার কোনো আইডিয়াল বা আদর্শ সময় কি আদৌ এ দেশে আছে? আপনি দিনে বন্ধ করুন বা রাতে, যে কলকারখানাগুলো অলরেডি বন্ধের মুখে, যে কোটি কোটি শিক্ষার্থী গরমে ছটফট করছে, তাদের দুর্ভোগ কি আলোচনার টেবিলে বসে কমানো সম্ভব? ৭২ ঘন্টার এই টোটাল শাটডাউনের ধাক্কা সামলানোর মতো কোনো আপদকালীন গ্যাস বা বিদ্যুতের রিজার্ভ কি আপনাদের কাছে আছে? নাকি সাগরের ঢেউ শান্ত হওয়ার দোহাই দিয়ে যেভাবে দিন পার করছেন, এই ৭২ ঘন্টাতেও দেশবাসীকে স্রেফ নিয়তির হাতে ছেড়ে দেবেন? আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যখন বলেন, এই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে,
আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু যখন সরাসরি বলেন চলমান সংকটের কোনো নির্দিষ্ট ডেডলাইন দেয়া সম্ভব নয়, তখন সাধারণ মানুষ কার কাছে যাবে? প্রকৃতি নাকি রাষ্ট্র? জবাবদিহিতা আসলে কার কাছে? এই সংকটের মাসুল শুধু আপনি বা আমি গরমে ঘেমে নিয়ে দিচ্ছি না, এর সবচেয়ে বড় মূল্যটা চুকাচ্ছে আমাদের জাতীয় অর্থনীতি। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ আমাদের অর্থনীতির ফুসফুস বলা হয় যে শিল্পাঞ্চলগুলোকে, সেখানে ইতোমধ্যে 100-রও বেশি পোশাক ও নিত্যপণ্যের কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, কারণ গ্যাস ছাড়া বড় বড় বয়লার চলে না, জেনারেটর চলে না। বাকি কারখানাগুলো কোনো রকম চলছে তাদের অর্ধেক সক্ষমতায়। এদিকে সরকার বিদ্যুৎ সাশ্রয় করতে রাত 8টার মধ্যে দোকানপাট, শপিং মল বন্ধের নির্দেশ দিয়েছে, কিন্তু একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা একজন দিনমজুর, তার পেটে যে লাথিটা লাগছে সেই হিসাবটা কে রাখছে? তাহলে এখন প্রশ্ন একটাই, আর কতদিন এমন চলবে? সমাধানটা ঠিক কোথায়? মন্ত্রীরা বলছেন এই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা এই সংকটের আসল গোড়াটা কোথায় দেখছেন জানেন? তারা বলছেন আমরা গত 1 দশকে একটা মস্ত বড় ঐতিহাসিক ভুল করেছি। আমরা আমাদের নিজেদের মাটির নিচের গ্যাস অনুসন্ধানে কোনো মনোযোগই দেইনি। বিবিয়ানা বা তিতাসের মতো দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর উপর চাপ বাড়িয়েছি, আর সস্তা জনপ্রিয়তার জন্য শুধু বিদেশ থেকে চড়া দামে গ্যাস আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়েছি। ফলাফল, যখনই বিশ্ববাজারে দাম বেড়েছে বা সাগরে একটা ঝড় উঠেছে, পুরো দেশ এক ঝটকায় অন্ধকারে ডুবে গেছে। এটাকে বিশেষজ্ঞরা বলছেন পলিসি প্যারালাইসিস। দীর্ঘমেয়াদী সমাধান একটাই, পরনির্ভরশীলতা কমিয়ে নিজেদের মাটিতে খনন কাজ চালানো। সরকার অবশ্য এখন সেই দেয়ালে পিঠ থেকে যাওয়া পথেই হাঁটছে। আগামী নভেম্বর মাসের মধ্যে নতুন গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র বা বিডিং রাউন্ড শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে সরাসরি এলএনজি আমদানির একটা কূটনৈতিক চেষ্টা চলছে। শুধু গ্যাসের উপরে নির্ভর না করে সৌরবিদ্যুৎ এবং কয়লাভিত্তিক বিদ্যুতের একটা সমন্বিত বহুমুখী জ্বালানি রোডম্যাপ বা এনার্জি মিক্স তৈরির কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, সংকটটা রাতারাতি তৈরি হয়নি, তাই এর কোনো জাদুকরি বা চটজলদি সমাধানও নেই। আবহাওয়া ভালো হলে বা পাইপলাইন মেরামত হলে সাময়িক কিছু স্বস্তি হয়তো আমরা পাবো, কিন্তু স্থায়ী আলোর জন্য আমাদের একটা দীর্ঘ এবং কঠিন পথ পাড়ি দিতেই হবে। যতক্ষণ না আমরা জ্বালানি খাতে নিজেদের পায়ে দাঁড়াচ্ছি, ততক্ষণ এই অন্ধকারের কষ্ট আমাদের ভাগ করে নিতেই হচ্ছে। এই নির্মম সত্যটাই আজ বাস্তব। আপনার এলাকার বিদ্যুৎ পরিস্থিতি এখন ঠিক কেমন আমাদের কমেন্ট করে সরাসরি জানান। ভালো থাকুন, অন্ধকারের মধ্যেও নিজেদের ভেতরের আলোটুকু। নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশ কার্যত লোডশেডিং এর ফলে অন্ধকারে ডুবে আছে এবং বাংলাদেশের এনার্জি মিনিস্টার ভারতের কাছে অফিসিয়ালি সাহায্য চাইছে বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য। দুটো ব্যাপারে আমাদের এই আলোচনাটা করতে হচ্ছে। নাম্বার 1, বাংলাদেশে লোডশেডিং কেবল লোডশেডিং নয়, এটা একটা বড় সমস্যা, এনার্জি ক্রাইসিসের ফলে তৈরি হয়েছে। কাজেই বাংলাদেশের এনার্জি ক্রাইসিসকে আমাদের বুঝতে হবে। কেন আমাদের বুঝতে হবে? তার কারণ বাংলাদেশ সরকার আমাদের থেকে হেল্প চাইছে। তো হেল্প করার আগে আমাদের তো বুঝে নেওয়া দরকার যে অ্যাকচুয়ালি কি ঘটছে না ঘটছে, এবং দুটো দেশের যে সম্পর্ক সেটাও ডিপেন্ড করছে অনেকগুলো প্যারামিটারের ওপর। তার মধ্যে একটা বড় প্যারামিটার এটা যে বাংলাদেশ ভারতের থেকে বিপদের দিনে সাহায্য চাইছে, পাকিস্তানের থেকে চাইতে যাচ্ছে না। তো চলুন গোটা ব্যাপারটা এবার একে একে বুঝে নেওয়া যাক। দেখুন, প্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের কন্ডিশনটা কি এই মুহূর্তে লোডশেডিং এর দিক থেকে। বাংলাদেশে লাস্ট কয়েকদিন ধরে গ্রামের অঞ্চলে 8 থেকে 10 ঘন্টা, কোথাও কোথাও 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। আমাদের এই চ্যানেলে বা এই ভিডিওতে যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কমেন্টে প্রথম কথা এই মুহূর্তেই ভিডিওটাকে পজ করে একবার জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার গ্রামে বা আপনার শহরে লাস্ট 7-10 দিনে অবস্থাটা লোডশেডিং নিয়ে কীরকম। এবার বাংলাদেশ সরকারের অর্ডার আমরা দেখছি। বাংলাদেশ সরকার প্রথমে বলেছিল লোডশেডিং কি করে হ্যান্ডেল করবে বুঝতে পারছে না, ইলেকট্রিসিটি কম পড়ছে। এটাকে সামলানোর জন্য
রাত 9টা পর্যন্ত শপিং মল ইত্যাদি চলবে, তারপর বন্ধ করে দিতে হবে, যাতে শপিং মল ইত্যাদিতে তো ইলেকট্রিক প্রচুর লাগে না, এসি থেকে, লাইট থেকে, এসকেলেটর থেকে। এবার বাংলাদেশ তাতেও সামাল দিতে না পেরে আরো 1 ঘন্টা এগিয়ে দিয়েছে, রাত 8টার পর সমস্ত শপিং মল, মার্কেট প্লেস বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, সন্ধে 7টা মানে আরো 1 ঘন্টা আগে সমস্ত যে রাস্তায় হোর্ডিং, বিলবোর্ড থাকে যেখানে লাইট জ্বলে, ইলেকট্রিক কনজিউম করে, বন্ধ করে দিতে হবে। শুধু তাই নয়, কোনো কালচারাল ইভেন্ট ইত্যাদি সন্ধে 7টার পর করা যাবে না, যাতে করে রাতের দিকে লোডশেডিং আটকানো যায়, বা আটকানো তো সম্ভব নয়, কিছুটা কমানো যায়, এবং মানুষের বাড়িতে, রেসিডেন্সিয়াল প্লেসে যে ইলেকট্রিসিটির দরকার সেটা যাতে সাপ্লাই দেওয়া যায়। কাজেই একটা দেশ জোড়া যখন এইরকম ঘোষণা হচ্ছে যে রাত 8টার পর শপিং মল, মার্কেট প্লেস ওপেন থাকতে পারবে না, ইলেকট্রিসিটি বাঁচাতে হবে, আমরা বুঝতে পারি যে সেই দেশটার কতটা পিঠ থেকে গেছে এনার্জির দিক থেকে। নাম্বার 1, বাংলাদেশের কন্ডিশন আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। এবার নাম্বার 2 আমাদের বুঝে নিতে হবে মেন ইস্যুটা কি। এই যে ঘটনাটা ঘটছে, যারা খবরের কাগজ পড়েন, অত তলিয়ে দেখার দরকারও নেই, তারা ঘটনাটা কি সেটা জেনে থেমে যেতে পারেন। কিন্তু আমাদের চ্যানেলে যেহেতু ইউপিএসসি যারা পড়াশোনা করে অফিসার হওয়ার জন্য, তারা মেনলি ভিডিও দেখে, তো তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে হবে যে কেন হচ্ছে, তো কেনটা তোমাদের জানতে হবে। বাকি আপনারা যারা পরীক্ষার্থী নন কিন্তু আমাদের চ্যানেল ফলো করেন, তারাও জেনেই নিন। হচ্ছে মূলত 3টে কারণে। কি কি কারণ? নাম্বার ওয়ান, এই যে বাংলাদেশে ইলেকট্রিসিটি জেনারেট হয়, ইলেকট্রিসিটি তৈরির যে প্ল্যান্ট তার কোনো অভাব নেই, মানে যথেষ্ট পরিমাণে আছে। তাহলে হচ্ছে না কেন? তাহলে হচ্ছে না কারণ অভাব হচ্ছে ফুয়েলে, জ্বালানিতে, যেটা থেকে ইলেকট্রিক তৈরি হয় সেটা। বাংলাদেশে কি থেকে ইলেকট্রিক তৈরি হয়? এবার দেখুন, ইলেকট্রিক তো ডিজেল থেকেও তৈরি করা যায়, ইলেকট্রিক কয়লা থেকে তাপবিদ্যুতেও তৈরি করা যায়, বাট বাংলাদেশে মূলত ইলেকট্রিক তৈরি হয় ন্যাচারাল গ্যাস থেকে। বাংলাদেশের প্ল্যান্টগুলো ন্যাচারাল গ্যাস নির্ভর ইলেকট্রিসিটি প্ল্যান্ট। বোঝা গেল? এইবার বাংলাদেশে ন্যাচারাল গ্যাস কোথা থেকে আসে? বাংলাদেশ ন্যাচারাল গ্যাসে বেশ স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের নিজের কাছেই যথেষ্ট ন্যাচারাল গ্যাস আছে, কিন্তু বাংলাদেশের যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে সেই গ্যাস ফিল্ডগুলো থেকে যথেষ্ট পরিমাণ ন্যাচারাল গ্যাস উত্তোলিত হচ্ছে না। কতটা বাংলাদেশের মানে দরকার, সেই দরকারটা ফুলফিল হচ্ছে না। তাহলে 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে তাহলে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হবে। হ্যাঁ স্যার, সম্ভব। বিদেশ থেকে ইম্পোর্টে যে সমস্যা, যেখান থেকে গালফ কান্ট্রি থেকে মূলত ন্যাচারাল গ্যাস আসে, সেখানে যুদ্ধ চলছে, তো ইম্পোর্ট ব্যাহত হচ্ছে। 4 নাম্বার সমস্যা, যুদ্ধক্ষেত্র থেকে যদিও বা কিছু এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, সেটাকে আনা যাচ্ছে, এইবার ন্যাচারাল গ্যাস না গ্যাস আকারে আসে না, যখন জাহাজে কন্টেনার করে আসে তখন লিকুইড হিসেবে আসে, প্রেসার দিয়ে ওকে লিকুইড বানানো হয়। এইবার বাংলাদেশে যে গ্যাস টার্মিনাল আছে, এলএনজি টার্মিনাল, ওই টার্মিনালে ওটাকে লিকুইড থেকে আবার গ্যাস করা হয়, সেইভাবে আবার সাপ্লাই দেওয়া হয়। এই যে প্রসেসটা চলে টার্মিনালে, কয়েকদিন আগে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ গ্যাস টার্মিনাল, সেখানে অ্যাক্সিডেন্ট হয়, টার্মিনালটা বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার, যার ফলে যেটুকু লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আসছে সেটাকে ব্যবহার উপযোগী করে তোলা যাচ্ছে না। 5ই আগস্ট এই টার্মিনালটাকে যদিও খোলা হয়েছিল, পুরোপুরি কাজ করছে না টার্মিনালটা। এবং 5 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট প্রবলেম হলো এই মুহূর্তে বে অফ বেঙ্গলের ওয়েদার খুব খারাপ। আপনি বলবেন ওয়েদারের সঙ্গে কি সম্পর্ক? ওয়েদারের সঙ্গে সম্পর্ক হচ্ছে যে জাহাজগুলো করে এলএনজি এসছে পোর্টে, বন্দরে, সেই এলএনজিকে আনলোডিং করা যাচ্ছে না ওয়েদার খারাপ থাকার কারণে। তাহলে সমস্যা একটা নয়, সমস্যা 5টা। বোঝা গেল? এবার আপনি বলবেন স্যার এত ঝামেলায় গিয়ে লাভ নেই, কয়লা দিয়ে ডিজেল দিয়ে তৈরি করে নিক না ইলেকট্রিক।
যে প্ল্যান্টগুলোকে তৈরি করা হয়েছে গ্যাস নির্ভর করে, সেটাকে রাতারাতি কয়লার প্ল্যান্টে বদল করা যায় না, তার জন্য বছর লেগে যাবে তার টেকনোলজি চেঞ্জ করতে। তো ওই সলিউশন তো রাতারাতি সম্ভব নয়। ভারতে কয়লার প্ল্যান্ট আছে, তাই কয়লা দিয়ে তাপবিদ্যুৎ তৈরি হয়। বাংলাদেশ মূলত ন্যাচারাল গ্যাস নির্ভর বিদ্যুৎ এতদিন বানিয়ে এসছে। মেন ইস্যু বোঝা গেল। এবার আমরা ডেটা দেখে নিই, কারণ পরীক্ষার খাতায় তথ্য দিতে হবে, ডেটা একদম সেখানে সঠিক হওয়া চাই, তাই তো, যুক্তির সঙ্গে তথ্যও চাই। বাংলাদেশে 12ই আগস্ট মানে গত পরশুদিন রাত 8টার হিসেব আমি বলছি, প্রতি ঘন্টা পার আওয়ার প্রতি ঘন্টাতে 2745 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। 2745 মেগাওয়াট প্রতি ঘন্টায় ঘাটতি। এটা কবেকার হিসেব? 12ই আগস্ট রাত 8টার। এবং এই ঘাটতি বাড়ছে, সেটা আমরা কি করে বুঝছি? 6ই আগস্টের ঘাটতি ছিল 335 মেগাওয়াট, 7ই আগস্টের ঘাটতি ছিল 740 মেগাওয়াট। এরপর হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে 2000 মেগাওয়াটের ওপর চলে গেছে এই ঘাটতিটা। পরিস্থিতি খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। এবার বাংলাদেশে এই যে টোটাল ন্যাচারাল গ্যাস দরকার, যেটা থেকে ইলেকট্রিক হয়ে এইসব ঘাটতি মিটবে, সেটা কত? সেটা হচ্ছে ডেলি দরকার 3800 মিলিয়ন কিউবিক ফিট পার ডে। এটা দরকার 3800, যেটা দিয়ে ইলেকট্রিক তৈরি হবে। বাংলাদেশে আসছে কত ডেলি? 2100, প্রায় অর্ধেক। দরকারের অর্ধেক যদি আসে তো প্রবলেম ভবিষ্যতে মিটবে কি করে? প্রবলেম তো আরো বাড়বে। এর মধ্যে বাংলাদেশের নিজস্ব যে গ্যাস ফিল্ডগুলো বললাম, সেখান থেকে আসছে মাত্র 1630, আর ওই যেগুলো বিদেশ থেকে আনা হচ্ছে সেগুলো থেকে আসছে 410। ওই মোটামুটি মিলিয়ে 2021 মতো পৌঁছাচ্ছে। বোঝা গেল প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। লজিক ক্লিয়ার, ডেটা ক্লিয়ার, কন্ডিশন ক্লিয়ার। এবার বুঝতে হবে এর ইম্প্যাক্ট কি আছে। দুটো মূল ইম্প্যাক্ট রয়েছে। প্রথম হচ্ছে সোশ্যাল আনরেস্ট, মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মানুষের বেসিক চাহিদা যদি না মেটে, তাহলে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসে। বেসিক চাহিদার মধ্যে আজকের দিনে ইলেকট্রিসিটি নিডেড। আজকের দিনের মানুষ প্রত্যেক দিন ফ্যান চালিয়ে, এসি চালিয়ে, লাইট জ্বালিয়ে অভ্যস্ত, টিভি দেখে। আজকে যদি ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিক না থাকে, সে রাতে ঘুমোতে পারবে না। আপনি বলুন স্যার, আগে তো মানুষ ইলেকট্রিসিটি ছাড়াই ঘুমোতো। মানুষ অভ্যস্ত ছিল ওইভাবে, মানুষ অভ্যাসের দাস। তো মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। এর ফলে আমরা দেখেছি যে মানুষজন বাংলাদেশের যে ইলেকট্রিক অফিস, সেইখানে গিয়ে হামলা করছে, ভাঙচুর করছে। সিকিউরিটি দিয়ে রাখতে হচ্ছে ইলেকট্রিক অফিসের লোকদের। ইলেকট্রিক অফিসের লোকরা করবেটা কি? ওদের তো দোষ নয়, প্রবলেম কোথায় সেটা বুঝিয়ে বললাম। আমি আশা করব বাংলাদেশের মানুষরা নিজেদের মধ্যে মারামারি ইত্যাদি না করে এই ভিডিওটাকেই বাংলাদেশে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকে প্রবলেমটা বুঝতে পারে। এর পরের প্রবলেমটা আরো মারাত্মক, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির উপর বেস করে বাংলাদেশের ইকোনমি দাঁড়িয়ে আছে, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওখানে সব থেকে বেশি মানুষ কাজে নিযুক্ত, এর ওপর ইম্প্যাক্ট আসতে চলেছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলবে কি করে যদি আপনার ইলেকট্রিক না থাকে? এবার যদি কাজ না করতে পারে লেবাররা ইলেকট্রিসিটির অভাবে, ডেডলাইন ম্যাচ হবে না। একের পর এক টেন্ডার যেখান থেকে নেওয়া হয়েছে, সেখানে নির্দিষ্ট সময় জামা কাপড় পৌঁছেই দিতে পারবে না বাংলাদেশ। এই যে গুডউইল নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে টেন্ডার পাওয়া যাবে না। টেন্ডার না পাওয়া গেলে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাবে। কলকারখানা বন্ধ হয়ে গেলে মানুষের রুটি রুজি চলে যাবে, কারণ মানুষ ওখানে চাকরি করে খেত। তো একটা বৃহত্তর ইকোনমিক প্রবলেমের দিকে বাংলাদেশ এগিয়ে চলেছে, ইলেকট্রিসিটি যদি না দ্রুত প্রবলেম সলভ করতে পারে বাংলাদেশ। বোঝা গেল? এবার ভারতে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি কেন? একে তো আমাদের প্রতিবেশী, দ্বিতীয়ত ওরা আমাদের থেকে হেল্প চেয়েছে, আমরা নিজে থেকে নাক গলাতে যাইনি।
ইকবাল হাসান মাহমুদ, যিনি বাংলাদেশের এনার্জি মিনিস্টার, তিনি ভারতের থেকে অফিসিয়ালি হেল্প চেয়েছেন যে ভারত আমাদেরকে ডিজেল পাঠাও প্লিজ, না হলে আমরা পারছি না। এবার ডিজেল পাঠাবে কিভাবে ভারত? পাইপলাইনের মাধ্যমে। কোন পাইপলাইনের মাধ্যমে? না, ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে। ফ্রেন্ডশিপ পাইপলাইন কোথায় আছে? ফ্রেন্ডশিপ পাইপলাইন তৈরি করা হয়েছে আসাম, শিলিগুড়ি, পার্বতীপুর এই করিডোরে। ভারতের আসাম থেকে শিলিগুড়ির মাধ্যমে পার্বতীপুর বাংলাদেশের ওইখান অবধি আমরা ডিজেল পৌঁছে দিয়ে থাকি পাইপলাইনের মাধ্যমে। পাইপলাইন থাকার অনেক সুবিধা আছে, আপনার কোনো অ্যাজ খরচ নেই ডিজেল পৌঁছানোর এক জায়গা থেকে আরেক জায়গায়। ওকে, এইবার এই যে আমাদের ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল যায়, এটা আমাদের চুক্তি আছে, আমরা প্রতি বছর 1,80,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশকে দিয়ে যাই। সাধারণ বাংলাদেশিরা জানেই না যে গাড়িটায় চড়ে হয়তো সে ভারত বিরোধী স্লোগান দিতে দিতে যাচ্ছে, ওই গাড়িটার ডিজেল ভারত থেকে গেছে, পাকিস্তান থেকে আসেনি, পাকিস্তান পাঠায়নি। বাংলাদেশের মানুষকে যদি এটা জানানো যায়, আমার ধারণা তাদের কৃতজ্ঞতায় ভারতের প্রতি মাথা নত হয়ে আসবে। এবার এর মধ্যে আমরা মার্চ এপ্রিল খাড়িয়েই 2 মাসের 30,000 মেট্রিক টন পাঠিয়ে দিয়েছি ডিজেল। প্রত্যেক মাসে 15,000 মেট্রিক টন পাঠানোর কথা, 12 মাসে 1,80,000। আমরা ঠিক স্পিডেই পাঠাচ্ছি, বাট ওরা বলছে আরো স্পিড আপ করুন, আরো বেশি পাঠান, আমরা সামলাতে পারছি না। না হলে এবার ডিজেল দিয়ে ওরা করবে কি? কারণ আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে স্যার আপনি বললেন যে ওদের তো ন্যাচারাল গ্যাস দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হয়, ডিজেল দিয়ে তো হয় না। একদমই তাই, ডিজেল দিয়ে ওরা ইলেকট্রিকের প্রবলেম অ্যাজ সাচ মেটাতে পারবে না। ডিজেল দিয়ে ওরা যেটা চাইছে সেটা হচ্ছে যদি জেনারেটরগুলো চালাতে পারে প্রচুর বেশি করে, যেখানে যেখানে জেনারেটর আছে ঝামেলা মিটবে। এগ্রিকালচার ফিল্ড, মাঠ ঘাট ক্ষেত খামার, সেখানে যদি ডিজেল দিয়ে ওরা কাজ চালিয়ে নিতে পারে তাহলে ওই জায়গাগুলো হ্যাম্পার হবে না, অন্তত এটা ওরা চাইছে। এবার ভারত শুধু বাংলাদেশকে ডিজেল দেয় এরকম না, ফ্রেন্ডশিপ পাইপলাইনে কজন বাংলাদেশি জানে আমি জানি না, ভারত প্রত্যেক দিন ইলেকট্রিকও দিয়ে যায় বাংলাদেশকে। তাতেও বাংলাদেশের এই অবস্থা। কোত্থেকে ইলেকট্রিক দেয় স্যার? বলে দিচ্ছি, ত্রিপুরা থেকে দিই আমরা। সেকেন্ড, ঝাড়খণ্ডে আদানির একটা ইলেকট্রিসিটি প্রজেক্ট আছে, সেখান থেকে দিই আমরা। একটা জায়গা থেকে না, একাধিক জায়গা থেকে। তারপরেও বাংলাদেশের এই অবস্থা। কেন এই অবস্থা? কারণ টেকনোলজিতে ইনভেস্ট করেনি। ইনভেস্ট কিসে করেছে? ইনভেস্ট করেছে ভুলভাল জিনিসে। মানুষকে সায়েন্সের পথে নিয়ে যায়নি, মানুষকে প্রযুক্তির পথে নিয়ে যায়নি। আমরা গর্ব করছি না, অহংকার করছি না, বাট হ্যাঁ, এইটুকু আনন্দ তো করতে পারি, এটুকু ভালো লাগা তো থাকা উচিত ভারতবাসী হিসেবে, যে ভারত যে অনেক বেটারমেন্ট করে ফেলেছে। আমার মনে আছে আমাদের ছোটবেলায় কি হতো, সেম বাংলাদেশের কন্ডিশন, সেখান থেকে এই যে এত ভালো আছি। আমার অফিসে লাস্ট কবে কারেন্ট গেছে আমি জানি না, এই এসি চলছে, এতগুলো লাইট চলছে, নিচে সাইডে ওপরে বোর্ড চলছে, কম্পিউটার চলছে, ক্যামেরা চলছে, ইলেকট্রিসিটি এত স্মুথ। 100% কি স্মুথ না, আমার গ্রামের বাড়িতে এখনো লোডশেডিং হয়, বাট 15 বছর আগের মতো কি হয়, বাংলাদেশের মতো কি হয় না। থ্যাঙ্কস টু দ্য টিম, ইন্ডিয়াতে যে টিম লাস্ট এতগুলো বছর ধরে এই মারাত্মক অ্যাচিভমেন্টকে অ্যাচিভ করেছে। বৃষ্টির আগে ছাতা ধরলে অনেক সময় ছাতার গুরুত্ব বোঝা যায় না, তো আমরা এত স্মুথলি এত রিল্যাক্সে থাকি বলে না আমরা বুঝতে পারি না আমরা কতটা বেটার ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে ফেলেছি। এটুকু কৃতজ্ঞতা আমাদের দেশের ওই টিমের প্রতি যারা করে গেছে থাকা উচিত। যারা যারা আপনারা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে আছেন, ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনোভাবে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে প্রণাম আমার তরফ থেকে। আপনারা আমাদের দেশের এই ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছেন। আমি জিজ্ঞেস করছিলাম গুগলকে যে বাংলাদেশ আর ভারতের এনার্জি কম্প্যারিজন করো তো। এরকম কি ব্যাপার যে বাংলাদেশের প্রচুর এনার্জি লাগে ওই জন্য ওরা সামলে উঠতে পারছে না, ভারতের বেশি লাগে না ওই জন্য ভারতে উদ্বৃত্ত রয়েছে? না, এই দেখুন এনার্জি কম্প্যারিজন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এনার্জি কম্প্যারিজন বুঝবেন নিজে পড়াশোনা করে,
কারোর কথায় বিশ্বাস করবেন না। বাংলাদেশে লাগে এইটুকু 118.06 TWH, ভারতে লাগে এই এতটা 1845.92 TWH, মানে একসঙ্গে দেখা পর্যন্ত যাচ্ছে না একটা স্ক্রিনে, এইখানে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ, ভারতের এই এতটা লাগে। আমি ভাবছিলাম যে আচ্ছা এরকম কি ব্যাপার যে ভারতে বেশি লোক, বড় দেশ বলে বেশি লাগছে, দেখি তো না, তাই নয়। এই দেখুন এখানে ডেটা, প্রত্যেক মানুষ পিছু ভারতে লাগে 1460, বাংলাদেশ সেখানে 604-এ চালিয়ে নেয়। মানে আমাদের লোক বেশি তো আমাদের বেশি লাগবে, এটা ঠিক, কিন্তু আমাদের প্রত্যেকজন লোকও বাংলাদেশের একজন লোকের থেকে ডবলের বেশি ইউজও করে। আমরা এতটা ইলেকট্রিসিটি কনজিউম করি, তাও আমাদের দেশ চালিয়ে যাচ্ছে। তার কারণ মূল এইখানে, সেটা হচ্ছে, এবং আমাদের গ্রিড দেখুন, আমরা 256.1 গিগাওয়াট যে আমাদের পিক ডিম্যান্ড, সেইটাকে ক্রস করে গেছি। বাংলাদেশ সেখানে 16.5 গিগাওয়াট পিক অপারেশনাল ক্যাপাসিটি এখনো অবধি বানাতে পেরেছে। তার কারণ বাংলাদেশ রিনিউয়েবলে 2 থেকে 3.5%, আর আমরা 300 গিগাওয়াট পার করে ফেলেছি। নিজেদের অ্যাচিভমেন্ট প্রত্যেক ভারতবাসী একটু গর্বিত হন। সারাদিন তো কোথায় কি ভুল হচ্ছে খুঁজে বেড়াচ্ছেন, আরে ভুল থাকবে, ভুলকে ঠিক করতে করতেই এগিয়ে যেতে হবে। আমার দেশের ভুল আমরা ঠিক না করলে কি পাকিস্তানিরা এসে ঠিক করবে? বাট যেটা ঠিক করে ফেলছি সেটা সেলিব্রেশনও করুন, পজিটিভিটি ছড়ান সবার মধ্যে। দেখবেন আমি আর সোলার নিয়ে কথা বলি না, 2 মাস আগে অবধি লাগাতার কথা বলে গেছি। কেন বলি না জানেন তো? সোলার ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে ভারতে, আর ওটা নিয়ে কিছু বলতে হবে না। আমাকে একজন হোয়াটসঅ্যাপ করেছিলেন, আমি সেই স্টোরি বলছি, অনেক ছবি টবি পাঠিয়ে, ধন্যবাদ স্যার, প্রণাম দিয়ে আমি বললাম কে আপনি, কি অনেকগুলো পাওয়ার মানে সোলার প্ল্যান্টের ছবি টবি, ওই যে ইয়েগুলো থাকে ছাদে বসায়। বলছে না, আপনার কথায় অনুপ্রাণিত হয়ে আমি সোলার বসিয়েছি, অনেক চেষ্টা করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে তাই ছবি পাঠালাম। এলাম বাহ, একজনকে তো অনুপ্রাণিত করতে পেরেছি, ব্যাস আমার জীবন সাকসেসফুল। এবং ওই একজন বাড়িতে বসালে উনি যখন চায়ের দোকানে গল্প করবেন 2 মাস পর, বিল টিল থেকে বেঁচে গেছি ভাই, অনেক কম বিল আসে, ওই টাকাটা সাশ্রয় হচ্ছে, বাকি 5 জন তো এমনিই বসিয়ে নেবে। এবার আমি নেক্সট মিশনে চলে যাচ্ছি। সোলার মিশন আমার ডান। আমার নেক্সট মিশন, ভারত বাংলাদেশ দুটো দেশের মানুষকেই বলছি, এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 15 বছর আগে কম্পিউটার যখন আসছে, 15-20 বছর আগে অনেকেই ভেবেছিল দূর আমার জীবনে আর লাগবে না। যারা যারা ভেবেছিল তারা ছিটকে গেছে। যখন ফোন এসছিল, আমার মনে আছে আমার মাই বলেছিল আমি এসব এই স্মার্টফোন পারবো না, আমার এসব দরকার নেই। দিয়ে এখন গ্যাস বুকিং করতে গেলেও ফোনই লাগে। আমি বলি কি শিখবে তো, গ্যাস বুকিংটা তো করতে হবে। আমার বাবা সব শিখে নিয়েছে, ফোন থেকে কিভাবে কি করতে হয় রোজ শিখছে, এখনো শিখছে। তো শিখতে আপনি বাধ্য। ফোন বা কম্পিউটার তো 15 বছর বা 10 বছর লেগেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3 বছর লাগবে, 2 থেকে 3 বছর, গোটা পৃথিবী বদলে দেবে। আপনার ব্যবসা সেটা হতে দেব না আমি, তার আগেই আপনাকে আমি আপডেটেড করে নেব। যারা যারা শিখবে না বন্ধ হয়ে যাবে, কিছু করার নেই, কম্পিটিশনে টিকতে পারবে না ব্যবসা। যারা এআই ইন্টিগ্রেট করে নেবে ব্যবসায়, সে রেস্টুরেন্ট হোক কিংবা কাপড়ের দোকান হোক, এমনভাবে তার সেলস মার্কেটিং এগোবে। আপনি চাকরি টিকিয়ে রাখতে পারবেন না যদি এআই না জানেন, কারণ আপনার কলিগরা এআই এর মাধ্যমে এত বেটার কাজ করে দেবে। নতুন চাকরি পাওয়া তো বাচ্চারা ভুলে যাও যদি এআই না জানো। তো আমার নতুন মিশন ভারত বাংলাদেশ দুটো দেশের জন্যই, এবং দুটো দেশেরই প্রসেস আজকে আমি দেখিয়ে দেবো হ্যাপিলি। স্বাধীনতা দিবসের ঠিক প্রাক মুহূর্তে বাংলাদেশের পেমেন্ট সিস্টেম আমরা ইনঅগারেট করে দিয়েছি, নিজেরা করে নিতে পারবেন, আমি দেখিয়ে দেবো। তার আগে বলে দিই যে কেন এই সুযোগ ছাড়া উচিত না।
স্কিল বাংলার তরফ থেকে আমরা যে অনলাইন এআই প্রোগ্রাম চালু করছি এই 16ই আগস্ট থেকে, আগামী পরশু দিন থেকে, ফ্যাকাল্টি সোহিনী ম্যাম ভারতবর্ষের অন্যতম বেস্ট ফ্যাকাল্টি, 20 বছরের ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স, কোনো থিওরিটিক্যাল ফ্যাকাল্টিকে আমরা দিয়ে ক্লাস করাচ্ছি না আপনাদের, যে থিওরি শিখিয়ে দিল আপনার জীবনে আর কোনো কাজে এলো না। বাংলা ভাষায় ক্লাস, হিন্দি বা ইংরাজিতে নয়, অনলাইন মোডে ক্লাস, বাড়িতে বসে কোথাও আসতে হবে না, লাইভও পাবেন, রেকর্ডেডও পাবেন। টাইমিংও আবার দেখুন, উইকেন্ডে